নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব সেরা রূপকথার গল্প থেকে লালবিহারীদের রচিত রাজপুত্র চন্দ্রচূড় গল্পটি। এক রাজার 6 রানী, কারোর ছেলেপুলে নেই। কত সন্ন্যাসী, বৈদ্য, ব্রতধারীর দৌড় ধরা করা হলো, কত ওষুধ বিশুধ করা হলো, কিছুতেই কিছু না। রাজার মনে শান্তি নেই। মন্ত্রীরা বলল, মহারাজ আবার বিয়ে করুন। তাই হোক তাহলে। সপ্তম রানীর খোঁজে মন করলেন রাজা। রাজপুরীর শহরে ছিল এক ঘুঁটেওলি বুড়ি। মাঠ পুরনো গোবরের ঘুঁটে শুকিয়ে বেচত বাজারে, সেই তার একমাত্র রুজি। বুড়ির ছিল এক পরমা সুন্দরী মেয়ে, এত রূপ যে যে তাকে দেখত সেই প্রশংসা করত 5 মুখে। কেবল এই অপরূপ রূপের সুবাদে তার সঙ্গে সই পাতিয়েছিল অতি বড় ঘরের 3 কন্যা। রাজমন্ত্রীর মেয়ে, রাজপুরুতের মেয়ে আর বড়লোক সদাগরের এক মেয়ে। 3 কন্যা আর গরিব বুড়ির সেই মেয়ে রাজবাড়ির কাছে এক দিঘিতে নাইছে একদিন। জলে গা মাচ্ছে আর নিজেদের গুণের কথা বলছে। জানো বোন, মন্ত্রীকন্যা বলছে সদাগরের মেয়েকে, আমায় যে বিয়ে করবে কত সুখ হবে তার। তার আর আমার জন্যে কাপড় কিনতে হবে না। যে কাপড়খানা আমি পরি তা কখনো ময়লাও হয় না, পুরনোও হয় না, ছেঁড়ে ফাটেও না। সদাগরের মেয়ে বলল, সে সুখ বোন আমায় যে বিয়ে করবে তারও হবে। যে কাঠ আমি রাঁধতে যাই সে কখনো পুড়ে যায় না। দিনের পর দিন, বছরের পর বছর এক জ্বালানি চলল। রাজপুরুতের মেয়ে বলল, আমার স্বামীরও খুব সুখ হবে আমায় বিয়ে করে। একদিন যদি ভাত রাঁধি আমি, সববার খাওয়ার পরেও সেই সমান পরিমাণ ভাত থেকে যায় আমার হাঁড়িতে। গরিব বুড়ির মেয়ের বলা যখন এলো, সে বলল, আমায় যে বিয়ে করবে সেও খুব সুখী হবে সই। 2 যমজ ছেলে মেয়ে হবে আমার। মেয়ে হবে দেবদেবীদের মতন সুন্দরী, আর ছেলেটা জন্মাবে কপালে চাঁদ, হাতে তারা নিয়ে। আর এই সবটুকু কথাবার্তা রাজা শুনতে পেলেন আড়ালে দাঁড়িয়ে। মনে মনে ভাবতে লাগলেন, যার কাপড় পুরনো হয় না, ছেঁড়ে না, এমন মেয়ে দিয়ে বা আমার কি হবে? যার জ্বালানি কখনো পুড়ে যায় না, তেমন মেয়ে দিয়ে বা কি হবে? যার হাঁড়িতে থেকে যায় অফুরন ভাত, তাকে দিয়ে বা কি হবে? কিন্তু চতুর্থ ওই যে রূপবতী মেয়েটি বলল, যমজ ছেলে মেয়ে হবে তার। মেয়ে হবে দেবদেবীদের মতন সুন্দর, আর ছেলে হবে কপালে চাঁদ, হাতে তারা নিয়ে। ওই মেয়েই আমার চাই, ওই আমার রানী হবে। সেই দিনেই খোঁজ খবর করে রাজা জানতে পারলেন, ওই মেয়ে হলো এক গরিব ঘুঁটেকুড়ুনি বুড়ির মেয়ে। ভাবা যায় না এমনই অসম ব্যবধান। তবু রাজা স্থির করে ফেললেন ওকেই বিয়ে করবেন। তখনই তলব গেল গরিব বুড়ির কাছে। রাজার দুধ গিয়ে কুঁড়ে ঘরের দরজাতে দাঁড়াতে সে তো ভয়েই আকুল। নির্ঘাত রাজবাড়ির গোয়াল থেকে গোবর তুলে এনেছে অজান্তে, তারই দণ্ড নিতে ডাক পড়েছে রাজার কাছে। রাজবাড়ি পৌঁছতে সোজা তাকে নিয়ে যাওয়া হলো রাজার নিজ মহলে। রাজা জিজ্ঞেস করলেন, খুব সুন্দর একটা মেয়ে আছে তোমার? রাজমন্ত্রীর, রাজপুরুতের মেয়েদের সে সই? হ্যাঁ মহারাজ। তো সেই মেয়েকে আমি বিয়ে করব, সে রানী হবে। নিজের কান দুটোকে প্রত্যয় হয় না বুড়ির, এতই অসম্ভব কথা। রাজা কিন্তু গম্ভীর গলায় বলে গেলেন, বুড়ির মেয়েকে বিয়ে করবেন তিনি মনস্থির করে ফেলেছেন। রাজধানী শহরে কানাকানি ছড়িয়ে পড়ল অগৌনে। মহারাজ বিয়ে করতে মন করেছেন মাঠে যে গোবর কুড়িয়ে বেড়ায় বুড়ি, তারই মেয়েকে। ছরানির কানে যখন কথা এলো তারা বিশ্বাসই করতে চায় না। শেষে রাজা নিজে মুখে বললেন, তারা যা শুনেছে তা সত্যি। মহারাজ কি পাগল হয়ে গেলেন? বিচার করতে বসলো তারা রাজার সঙ্গে। এ কি অবুদ্ধি, এ কি পাগলামি মহারাজ! কাকে ঘরে আনবেন বিয়ে করে? সে যে আমাদের দাসী হবারও যোগ্যী নয়। যার মা বেড়ায় গোবর কুড়িয়ে ঘাটে মাঠে, তাকে কিনা আমরা আচার ব্যবহার করব সমান সমান বলে? মহারাজ, মাথা আপনার একেবারে খারাপ হয়ে গেছে। রাজার মন তাতে একটুও টলল না। রাজ জ্যোতিষী এসে শুভদিন স্থির করে দিয়ে গেলেন বিয়ের।
সেই নির্দিষ্ট দিনে রাজপুরোহিত এসে বেঁধে দিলেন বিয়ের গাঁটছড়া। হতদরিদ্র ঘুঁটেকুড়ুনি বুড়ির মেয়ে হল রাজার সপ্তম সুয়োরানী। বিয়ের উৎসব মেটবার কতক দিন পর রাজ্যের আরেক ভাগে রাজা যাবেন 6 মাসের জন্যে। যাবার আগে ছোট রানীকে ডেকে বললেন, 6 মাসের জন্যে যাচ্ছি রাজ্যের আরেক দিকে। জানি তার আগেই তোমার ছেলে হবে। জন্মের সময়টাতে আমি কাছে থাকতে চাই, নইলে শত্রু অনিষ্ট করতে পারে। এই নাও এই সোনার ঘণ্টা, ঘরে ঝুলিয়ে রাখো গে। ব্যথা উঠলে পরে ঘণ্টা বাজিও। যেখানে যত দূরে থাকি সেই দণ্ডেই এসে পড়ব। মনে রেখো, ব্যথা উঠলে তখনই কেবল বাজিও। এই বলে রাজা চলে গেলেন। ছরানী আড়ি পেতে শুনেছিল রাজা কি বলেন। পরদিন ছোট রানীর ঘরে গিয়ে হাজির একত্রে। কি সুন্দর সোনার ঘণ্টাটা রে তোর ছোট, কোথায় পেলি? ঝুলিয়ে রেখেছিস কেন অমনি করে? ছোট রানী সরল চিত্তে বলল, ও তো রাজা দিয়ে গেছেন। যদি বাজাই, মহারাজ যেখানে থাকুন সেই মুহূর্তে চলে আসবেন। অসম্ভব, ছরানী বলে উঠল। তুমি বোন ভুল বোঝেছ রাজার কথা। শতক্রোশ দূরে থেকে এই ঘণ্টা লোকে শুনবে, এ কি বিশ্বাস করবার কথা? আর শোনাও যদি বা যায়, রাজা কি চোখের পলকে এত পথ এসে পড়তে পারবেন? ও নিশ্চয়ই একটা ঠকানো কথা। ঘণ্টা বাজিয়ে দেখ, দেখবে রাজার কথা একেবারেই বাজে কথা। আচ্ছা, পরীক্ষা করেই দেখ না। ছরানীর কথায় প্রথমটা ছোট রানী কিছুতেই রাজি নয়। রাজা কি বলে গেছেন তা তো মনে আছে, কিন্তু শেষ অবধি আর জোর রাখা গেল না, ঘণ্টা বাজিয়ে ফেলল। রাজা ততক্ষণে তার আরেক রাজ্যে রাজধানী মুখে সবে আধা পথ গেছেন। ঘণ্টা শুনতেই যাওয়া থামিয়ে লহমা দণ্ডের মধ্যে ফিরে এসে দাঁড়িয়েছেন ছোট রানীর ঘরে। দেখেন ছোট রানী ঘুরে বেড়াচ্ছেন তার মহলে। তাহলে সময় না হতে ঘণ্টা বাজালে কেন? ছরানীর জোড়াজুড়ি কথা কিছু না বলে ছোট রানী বললেন, ঘণ্টা বাজিয়ে দেখলুম যা বলেছ তা সত্যি কিনা। মনে মনে বিরক্ত হলেন রাজা। স্পষ্ট করে বললেন, ব্যথা ওঠার আগে আর ঘণ্টা বাজিও না, বলে চলে গেলেন। কত দিন যায়, কয়েক সপ্তাহ পরে আবার ছরানী এসে ধরে পড়ল ছোট রানীকে। আরেকবার পরীক্ষা করে দেখ না। প্রথমবার যখন ঘণ্টা বাজিয়েছিলি রাজা তখন আর কতটুকু দূরে, সেখান থেকে ঘণ্টা শোনাও যায়, চট করে আসাও যায়। কিন্তু একদিনে নতুন রাজ্যে এখন ভালো মতন থিতু হবার পর এখন দেখতে হয় সত্যি সত্যি ঘণ্টা রাজা শুনতে পান কিনা, আসতেই বা পারেন কিনা। ছোট রানী বহুক্ষণ অবধি কান করল না কথাতে, কিন্তু শেষ অবধি বাজিয়েই ফেলল। যখন ঘণ্টা বাজল, রাজা তখন রাজসভায় বিচার করছেন। ঘণ্টা শুনে তখনই সভা বন্ধ করলেন। লহমা দণ্ডের মধ্যে এসে দাঁড়ালেন ছোট রানীর মহলে। দেখলেন প্রসবের কোনো লক্ষণ হয়নি রানীর। তাহলে আবার কেন ঘণ্টা বাজালে সময় হবার আগেই? ছরানীর পীড়াপিড়ির কথা কিছু না বলে রানী শুধু বলল, আরেকবার দেখলুম পরীক্ষা করে। রাজা অত্যন্ত ক্রুদ্ধ হলেন। বললেন, দুবার ডেকে এনেছ আমায় অকারণে। এবারে শোনো, যখন সত্যি সত্যি কষ্ট পাবে প্রসব বেদনায়, যতই আকুল হয়ে ঘণ্টা বাজাও, আমি আসব না। তোমার ভাগ্যে যা আছে তাই তোমার হোক, বলে রাজা চলে গেলেন। অবশেষে রানীর প্রসবের দিন এলো। ব্যথা উঠতেই রানী ঘা দিলেন সোনার ঘণ্টায়। ঘা দিয়ে অপেক্ষা করে আছেন, রাজা এলেন না। দেহের সব জোর দিয়ে আবার ঘা দিলেন ঘণ্টায়, রাজা এলেন না। রাজা নিশ্চয়ই শুনেছিলেন, কিন্তু এতই বিরক্ত হয়েছিলেন রানীর ওপর যে এলেন না। যখন ছরানী দেখল রাজা এলেন না, তারা ছোট রানীকে গিয়ে বলল, রাজবাড়ির মেয়েদের প্রসব হয় বাইরে, এই নিয়ম। তাকে গিয়ে থাকতে হবে এখন ঘোড়াশালের পাশে চালাঘরে। তারপর তারা রাজবাড়ির দাইকে ডেকে অনেক সোনাদানা দিয়ে বশ করল। জন্মাবার পরে ছোট রানীর সন্তান আর বেঁচে না থাকে। ছোট রানীর দুটি হলো ছেলে মেয়ে। ছেলের কপালে চাঁদ, হাতের পাতায় জ্বলছে তারা, আর অপরূপ রূপবতী এক মেয়ে। সদ্য মায়ের কাছে দাই নিয়ে এলো সবে হওয়া কুকুরছানা। এই দেখো কি হয়েছে তোমার। যমজ ছেলে মেয়ে দুটো সরিয়ে ফেললো মাটির মালসায় করে। রানী তখন অচেতন, জানতেই পারলেন না কখন কে কোথায় নিয়ে গেল তার যমজ ছেলে মেয়ে দুটোকে। রাজা যদিও ক্রুদ্ধ হয়েছিলেন ছোট রানীর ওপর, যখন মনে হলো যে ছেলে জন্মাবে
সে তারই সিংহাসনের উত্তরাধিকারী। মন বদলে ফিরে এলেন পরদিন ভোরে। এই যে রানীর ছেলে মেয়ে বলে রাজার সামনে নিয়ে আসা হলো কুকুরছানা। রাজার ক্রোধ আর বিরক্তির সীমা পরিসীমা রইল না। হুকুম করলেন রাজবাড়ি থেকে দূর করে দেওয়া হোক ছোট রানীকে। এরপর সে পড়বে পশুর ছাল, বাজারের গরু আর কুকুর তাড়াবে, এই তার চাকরি। পা ফেলে চলতে পারে না, তবু রানী বেশ খুলে পশু ছাল পরিয়ে বাজারের গরু কুকুর তাড়ানোর কাজে তাকে বহাল করে রেখে আসা হলো তখনই। এদিকে দাই সেই যমজ দুটোকে মাটির মালসায় সরিয়ে নিয়ে গিয়ে ভাবতে বসলো সবচেয়ে ভালো কোন উপায়ে নিশ্চিহ্ন করে ফেলা যায়। দিঘিতে ফেলে দেওয়া নয়, ভেসে উঠবে। মাটিতে পুঁতে দেওয়া নয়, শেয়ালে খুঁড়ে তুললে লোকের চোখে পড়বে। সবচেয়ে ভালো উপায় তার মনে হলো পুড়িয়ে ফেলা, ছাই হয়ে যাবে, কোনো চিহ্ন থাকবে না। কিন্তু এমনই ঘোর রাত্রিরে কি করে একা একা পোড়ায়? কেউ যদি একটু না সাহায্য করে? একটা আশা মনে হলো। এক কুমোর থাকে শহরতলির কিনারায়। দিন মানে সে মাটির বাসন গড়ে চাক চালিয়ে। শেষ রাতে উঠে পোড়ানোর জন্যে যে আপোড়া মাটির পাত্রগুলো সাজান দিয়ে রেখেছে কুমোর, তারই ভেতরে তার ওই ছেলেমেয়ে সদ্য মাটির মালসাটাও রেখে আসবে। সবগুলোর ভেতর ছেলেমেয়ে দুটো পুড়ে ছাই হয়ে যাবে। এই ভেবে দাই তার মালসা সাজিয়ে রেখে এলো গিয়ে কুমোরের আপোড়া সেই বাসনপত্রের মধ্যে। যে কারণেই হোক, কুমোর আর কুমোর বউয়ের ঘুমটা সে রাতে হয়ে গেল বেশি। ঘুম ভেঙে কুমোর বউ স্বামীকে জাগাতে উঠল। সে প্রায় ভোর রাত্রির। শুনছ গো, বড্ড ঘুমিয়ে পড়েছি। প্রায় ভোর হয়ে এলো, বাসন পোড়াবার সময় আর পাবো কিনা কে জানে। দ্রুত দরজা খুলে ছুটল সে ভাটার কাছে। বাসনগুলো সার দিয়ে রাখা হয়েছে যেখানে। দেখি চোখ দুটো কি বিশ্বাস হয় না। এ কি, বাসনকোসন নিখুঁত পোড়ানো, চকচক করছে লাল। সে তার স্বামী, কেউ তো আগুন জ্বালেনি কাল রাতে। সৌভাগ্যে কি যে করবে দিশা না পেয়ে আবার ছুটল স্বামীর কাছে। একবার এসে দেখে যাও গো, দেখে যাও। কুমোর বেরিয়ে এসে দেখে তো অবাক। এত ভালো তো কখনো পোড় খায়নি তাদের বাসন। কে পোড়ালো? এ নিশ্চয়ই কোনো দেবদেবীর লীলা। বাসন হাতে ধরে দেখতে গিয়ে একটা তার উল্টে গেল হঠাৎ। দেখো দেখো, জড়ানো মোড়ানো দুটো সদ্যজাত শিশু যেন অমানুষ রূপে ঝলমল করছে। কুমোর বউকে বলল, কুমোরিনী রে, তোকে ভান করতে হবে এ বাচ্চা তোর। সেই মতন ব্যবস্থাপত্র করা হলো। সময় হলে একটু একটু করে ছড়িয়ে দেওয়া হলো খবরটা যমজ খোকাকুকু হয়েছে কুমোরানির। আহা কি রূপ ছেলে মেয়ে দুটোর! আশেপাশের এও বউরা দেখতে এলো। কুমোর বউ আর তার ছেলে মেয়েদের সুকামনা জানিয়ে গেল তার আশাতীত ভাগ্যে। সাজানো ছেলে মেয়ে নিয়ে আরও কত গর্ব করে শুভাকাঙ্ক্ষী। পরিসিনী মেয়েদের কুমোর বউ বলল, ছেলেপুলের আশা তো ছেড়েই দিয়েছিলাম দিদি, ভগবান দিয়েছেন। এখন তোমরা 5 জন আশীর্বাদ করে যাও যেন চিরায়ু হয়। বেড়ে উঠতে লাগলো, তাবলা তোবলা হয়ে উঠতে লাগলো ছেলে মেয়ে দুটো। পথে ঘাটে যেখানে খেলতে যায় ভাই বোনে, যে দেখে প্রশংসা করে। ভগবানের আশীর্বাদ, এমন দেবদূতের মতন ছেলে মেয়ে পেল কুমোর। ভাগ্য বলতে হবে। যখন 12 বছর বয়স হয়েছে তাদের, মরণ ব্যাধিতে পড়ল কুমোর। আয়ু শেষ হয়ে আসছে বুঝতে পেরে বউকে ডেকে কুমোর বলল, আমার দিন তো ফুরিয়ে এলো বউ, তবে যা রেখে গেলাম তাতে বাঁচার আর অকুলান হবে না। নিজেকে দেখিস, ছেলে মেয়ে দুটোকেও দেখিস। বউ বলল, ভাবছ তোমার পরে আমি বেঁচে থাকবো? সতীসাধ্যী বউদের মতন আমিও যাব তোমার সঙ্গে, এক চিতেই পড়ব। ছেলে মেয়ে যথেষ্ট বড় হয়েছে, নিজেরাই নিজেদের দেখতে পারবে। তুমি তো টাকা কড়িও রেখে যাচ্ছ অপর্যাপ্ত। সই সাঙ্গাতানিরা অনেক নিবৃত্ত করার চেষ্টা করল কুমোরিনীকে, বৃথাই। কুমোর মারা গেল। পুরুবার কালে সদ্য বিধবা তার বউ সেই চিতায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে নিল। ছেলের কপালে চাঁদ, যাতে লোকের নজরে না পড়ে ঢেকে রাখে পাক জড়িয়ে। বোন তার কুমোরের ব্যবসাটা দিল বন্ধ করে। চাক বেচে, সরা মালসা সব বেচে তারা দুজন গিয়ে উঠল রাজধানী শহরের বাজারে। যে মুহূর্তে ঢুকেছে, বাজার ভর্তি যেন হঠাৎ আলো ঝলমল করে উঠেছে। দোকানিরা তো ভয়ানক আশ্চর্য।
তারা মনে করছে কোনো দেবতা যেন এসে ঢুকছেন বাজারে। অবাক হয়ে দেখতে থাকে তারা ভাই বোনকে। থাকো না আমাদের এই বাজারে বলে একটা বাড়ি তুলে দিল তারা তাদের জন্যে। ভাই বোন ঘুরে বেড়ায়। জানোয়ারের ছাল পড়া কাকাতুয়া মেয়ে মানুষটা পিছু পিছু যায়। ঘুর ঘুর করতে থাকে যেখানে থাকে। সেই বাড়ির আশেপাশে কে জানে কি টানে। গল্পের বাকি অংশ পরের দিনের জন্য রইল। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।